আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় শনিবারের আয়োজন অনুধ্যান। আজকের অনুধ্যান পর্বের শুরুতেই জীবন পথে সারথি পরম দয়ালের রাঙারাতুল চরণের শত সহস্র কোটি প্রণাম জানাই। উপস্থিত দাদা ও মায়েরা প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের উদ্দেশ্যেও জানাই মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু। অনুষ্ঠানের পূর্বেই ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে দেখছেন, পরবর্তীতে দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, আপনারা এই অংশটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে যুক্ত করে নেবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিবেন। আজকের আমাদের অনুষ্ঠানের যে বিষয়, সেই বিষয়টি নিরামিষ আহার এবং এই আহার সম্পর্কিত বিষয় নিয়েই আমার সাথে কথোপকথন করবার জন্য কলকাতার হাওড়ার বি গার্ডেন থেকে যুক্ত হয়েছে আমার এক কাছের ভাই বেদব্রত পাত্র। ভাইকে বলছি যুক্ত হয়ে যেতে। আর সবার ১ম এ মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক জয়গুরু জানাচ্ছি। বরাবরের মতো আমি আজকে জয়গুরু। অনুষ্ঠানটি মাস্টার উইদিনের পরিবেশনায় সঞ্চালক এবং প্যানেল ডিসকাশন হিসেবে যুক্ত আছি মেদিনীপুর থেকে কৌশিক চক্রবর্তী। আমার সাথে যুক্ত হয়েছে আরো এক মাস্টার উইদিন সঙ্গী হাওড়া বি গার্ডেন থেকে বেদব্রত পাত্র ভাই। আশা করি ভাই অনেকদিন পর তোমার সাথে হলো। আশা করি ভালোই আছো। আর পরম দয়ালের ইচ্ছায় আমাদের আশা করি আমি অডিয়েবল। হ্যাঁ, ইউ আর অডিয়েবল নাও। পরম দয়ালের ইচ্ছায় আমরা এই সেশনটি একসাথে করবার সুযোগ পেয়েছি। কোনো একটি কারণে বিশেষ সময়ে আমরা এটি করবার সুযোগ হারিয়েছিলাম। সেই টপিক, সেই বিষয় নিয়ে পরমপিতা আমাদেরকে আবারও যুক্ত করে দিয়েছেন। নিরামিষ আহার আমাদের আজকের বিষয়। তাই দেরি না করেই প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দিন। আজকের এই বিষয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে মতামত আদান-প্রদান হবে। অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে পৌঁছে দেবেন। অনুষ্ঠানটি ভারতীয় সময় 7:30 আজ যান্ত্রিক গোলযোগের কারণে প্রত্যেকের কাছে আন্তরিক দুঃখিত। আজকের অনুষ্ঠানটি একটু বিলম্বিত শুরু হয়েছে এবং ভারতীয় সময় 7:30, বাংলাদেশ সময় 8টায় নিয়মিত শুরু হয়ে থাকে। তো আজকে যে বিষয়, সেই বিষয়টি সম্পর্কে যখন দেখছিলাম যে নিরামিষ আহার, এই বিষয়টি নিয়ে তো আমরা একসময় প্রিপারেশন নিয়েছিলাম। তো আহার-বিহার যে বিষয়গুলো আমাদের খুব পরিচিত এবং বাঙালির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে খাবারের ইনডেক্সে আছে
বর্তমান সময়ে যে ইনডেক্স প্রকাশিত হয়, বিশ্বে ভারতের মধ্যেও সবচেয়ে স্বাস্থ্যকর খাবার বর্তমানে কেরালার ইনডেক্স পেয়েছে। একেবারে রিসেন্ট টাইমের কথাই বলছি। কিন্তু যেটা মুখরোচক এবং সবচেয়ে পপুলার বিখ্যাত যে খাবারের যে তালিকা হয়, যেটা গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জুড়েই, তাতে পশ্চিমবঙ্গের স্থান, কলকাতার বিশেষ করে স্থান খুবই উল্লেখযোগ্য। তাই আহার বিহারে বাঙালি বাঙালি তথা পশ্চিমবঙ্গের মানুষের একটা বরাবরই ঝোঁক আছে এবং সেই ঝোঁকের আরো একটা বড় উদাহরণ আজকের দিনে এক অস্বস্তিকর পরিস্থিতি। বিভিন্ন জায়গায় নিম্নমানের বিভিন্ন রকমের ফুড ব্লগারের উৎপত্তি। যাক, সে বিষয়ে বর্তমান সময়ের এক সমস্যা। আজকের যে বিষয়, সেই বিষয়টির একটা প্রেক্ষাপট আহার। এই বিষয়টি যে আগে তো হয়েছে নিরামিষ। আগে যদি আহারের বিষয়টি আমরা দেখি, যে বিষয়টা একেবারে খুব অতীত থেকেই যদি মনে করে দেখি, যে অনেক সময় আমরা একটা সময়ে খুব বিখ্যাত মানুষজনদের মানে যারা আমাদের কাছে পরিচিত সমাজে, ব্যক্তি বলতে সমাজে যারা পরিচিত যে মানুষজন স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন, তাদের কাছেও এরকম আলোচনা শুনেছি যে আমাদের পূর্ব ঋষিগণের মধ্যে অনেকেই আহারের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হিসেবে যা পেয়েছেন তাই আহার্য গ্রহণ করেছেন একটা সময়ে। আমাদের ইতিহাসও তাই বলে থাকে যে আমাদের পূর্বজ মানুষজনেরা ছিলেন, তার গ্রহণীয় এবং আহার্য যে বিষয় ছিল তা অবশ্যই যা আহার্য বিষয় ছিল তা অবশ্যই যা তাদের কাছে সামগ্রিক হিসেবে সংগ্রহ করা সম্ভব, তারা সেগুলি বিভিন্ন শিকারের মাধ্যমে সংগ্রহ করতেন। কিন্তু যদি আরো একটু ভেতরে দেখি যে আস্তে, আস্তে আমাদের যে সামাজিক উন্নতি এবং আমাদের পারিপার্শ্বিক জীবনের যে চাহিদা তার প্রেক্ষাপট থেকে আমাদের এই আহারের মধ্যে দিয়ে আমাদের মধ্যেকার যে ভাব এবং বৈশিষ্ট্য সে সম্পর্কে ঋষিরা সহ এবং বর্তমান যুগের মানুষেরাও অনেক রকম পরীক্ষা এবং তাদের অনুধাবন এবং সর্বোপরি তাদের বিচক্ষণ অনুসন্ধানের মাধ্যম দিয়ে দেখেছেন যে যে আহারের যে প্রত্যেকটি বিষয় শুধুমাত্র ক্ষণে নিবৃত্তি অর্থাৎ আমাদের যে পুষ্টিক মানে আমাদের শুধু পেটের বা এবং মনের মধ্যে যে খাবারের চাহিদা সেই চাহিদা থেকেই আমাদের যে শারীরিক যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির মধ্যে দিয়ে যে বেড়ে ওঠা সেগুলোই শুধু নয়। এর সাথে, সাথে আরো যুক্ত হয়েছে আমাদের মানসিক বৃত্তি। তাই খাবার আমাদের শারীরিক পুষ্টিও যেমন যোগায়, মানসিক পুষ্টিও যোগাতে সুন্দরভাবে সাহায্য করে। যে বিষয়টি আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে এমন সময়ে আমরা পৌঁছেছি যেখানে মিনিমাম আহার্য বিষয় প্রায় কাছেই পাওয়া যায়। যদিও আমাদের আ হাঙ্গার ইনডেক্স সেটা বলছে না। কিন্তু তাও আমরা যদি দেখি আমাদের আশেপাশে যা মানুষজন আছেন, তার ক্ষেত্রে প্রায় দেখতে পাই যে আহার্য বিষয়ে বেশিরভাগই সমস্যা কম। তাই মানুষজন যদি আহারের দিকে দেখা সাধারণত গ্রহণ করেন সহজলভ্য এবং যা তাদের পছন্দ। ১ম টা আসে সহজলভ্যতা থেকেই, ২য় টা অবশ্যই আসে নিজের পছন্দ থেকে। এবং সেই পছন্দ বর্তমান সময়ে এমন একটা পর্যায়ে যা ইনফিউশন অর্থাৎ ফিউশন ফুড এর মধ্যে দিয়ে একটা নতুন ভাব নিয়েছে। যা সত্যি কথাই অবৈজ্ঞানিক এবং শারীরিকভাবেও মাঝে, মাঝে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। আমরা প্রায় সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পাই যে চকোলেট দিয়ে অ্যা পকোড়াও বানানো যায়, চকোলেট দিয়ে আ ম্যাগিও তৈরি হয়। তো এই ধরনের বিষয়গুলো যখনই দেখা যায়, তখনই বোঝা যায় যে আহারের নিম্ন রুচির সাথে, সাথে মানুষের আহার নিয়ে যে বৈজ্ঞানিক সত্তা ছিল পরবর্তী যুগে যে একটা নির্দিষ্ট কম্বিনেশন অফ ফুড, একটা নির্দিষ্ট কম্বিনেশন অফ ফুড এর সাথেই খাওয়া সম্ভব এবং প্রয়োজন। এবং তাতে বিধিনিষেধও ছিল। তা আমরা প্রায় ভুলতে বসেছি আমাদের বিস্মৃতির কারণে, না জানার কারণে। তো সেই আহার যদি আরো বেশি দেখি যে বর্তমান সময়ের মধ্যে দিয়ে পূর্ববর্তী সময় থেকে ফিরে আসার পর বিভিন্ন সময়ে এই রিভলিউশন এসেছে। ১ম এ এসেছিল যদি দেখা যায় মানুষ খাবার সংগ্রহের জন্য পশু বা বনজ বিষয় যারা ছিল তাদেরকে উম আ শিকার করে এনে খাওয়া-দাওয়া করে। পরবর্তীকালে সেটাই তাদের হয়ে ওঠে চাষযোগ্য আহার্য বিষয়ের মূল মূল প্রেক্ষাপট। এবং অনেকেই তখনকার দিনে চাষাবাদ করতে শেখার পর থেকে আমরা ইতিহাসে জেনেছি যে তারা চাষ যোগ্য যে সবজি এবং যে খাবার সেগুলো থেকেই তারা আহার্য গ্রহণ করতেন। পরে, পরে আসে তাদের মধ্যে থেকে কিছুজন যারা এগুলো নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নতুন ধরনের সবজি, নতুন ধরনের এই প্রেক্ষাপটে দেখি প্রত্যেকটি খাবার এবং প্রত্যেকটি মানুষের বিভিন্ন সময় বিভিন্ন গুণ দেয়। আজকে যে খাবার আমরা দেখি কিছুদিন আগে বিষয় দেখছিলাম যে আমরা সাধারণত যে
অডিবল? কৌশিকদার কথা আটকাচ্ছে। কৌশিক, হ্যালো। কৌশিকদা, কৌশিকদার নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনে হয় আটকাচ্ছে। তো আমি আমার বক্তব্য শুরু করলাম। আমি পরমপিতা রাঙ্গা রাতুল চরণে সশস্ত্র প্রণাম জানাই। কৃষ্ণ পরিবারের প্রত্যেকে যে যেখানেই আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের মাস্টার উইদিন বেঙ্গলি পেজের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আমার রামনিত জয়গুরু জানাই। আজকের বিষয়বস্তু যেটা আমাদের কাছে দেওয়া হয়েছে যে নিরামিষ আহার, এই বিষয়ে আমি অনেক কিছু পড়লাম। আজকে কেন অনেকদিন ধরেই পড়ছি যে নিরামিষ আহার কেন আমাদের দরকার। আগেই বুঝতে হবে আমাদের যে নিরামিষ আহার কি। তো প্রথমেই যদি আমরা নিরামিষ আহার সম্বন্ধে জানতে চাই, নিরামিষ আহার হলো যা আমাদের দেহের পুষ্টি পোষণ পুষ্ট করে, দেহের শরীরকে আহ, সুস্থ করে এবং স্বাস্থ্যবান করে তোলে, যা আমাদের দীর্ঘজীবী করে তোলে শরীরকে। এমন খাদ্যই হচ্ছে নিরামিষ আহার। তো প্রথমেই আমরা যদি যাই যে নিরামিষ আহার আর আমিষ আহারের মধ্যে পার্থক্য। তো আমরা যদি নিরামিষ আহার গ্রহণ করি তো আমরা অনেকেই জানি যে নিরামিষে আমাদের অনেক কিছু আমাদের অনেক কিছু অ্যাডভান্টেজ আছে রাদার দেন আমিষ আহারের থেকে। তো এখানে আমি চলে আসি ঠাকুরের একটি আলোচনায়। ঠাকুর বলছেন, আমি এই বইটা ইউজ করছি। ঠাকুর বলছেন যে আমি আগে মাছ খেতাম, একবার একটা চিংড়ি মাছ দেখে মনে করলাম এ আমি নিশ্চয়ই খেতে পারবো, আমার কিছু হবে না। কিন্তু খাওয়ার পর বমি করে সে কি অবস্থা। ছোটবেলায় যখন মাছ খেতাম, নামও করতাম, তখন আমার একটা ব্লান্ট মতন অবস্থা হয়ে থাকতো। আবার মাছ যখনই খেতাম তখনই অন্তত 14 দিন পর্যন্ত আমার ইফেক্ট থাকতো। তো ঠাকুর এখানে ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছেন যে আমাদের নিরামিষ খাদ্য কেন দরকার, নিরামিষ খাদ্য আমাদের শরীরের পক্ষে কি প্রভাব ফেলে, কি এফেক্ট করে, সেগুলো তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আর প্রথমেই তিনি বলছেন যে ছোটবেলায় যখন মাছ খেতাম নামও করতাম, তিনি প্রচন্ড নামের উপর এমফেসাইজ করতে বলেছেন যে নাম আমাদের জীবনে কতটা দরকার। তো এই জন্যই ঠাকুর বলেছেন যে শুধু আমাদের নিরামিষ খেলেই হবে না, তার সাথে নাম ধ্যান এগুলো দরকার। আর তার সর্বোপরি আমাদের সদাচারী হতে হবে। তো সদাচারী যদি বলি, সদাচারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। তো এই ভাগগুলোর মধ্যে যদি আমি বলি যে তাহলে একটা মানছি একটা মানছি না, সেরকম করলেও হবে না। আমাদের তিনটেকেই প্যারালালি ভাবে চালাতে হবে। তো সেই বিষয়ে আরেকটা জায়গায় ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে ডাক্তার তো মানুষেরই ভালো চায়, তবুও আর তারা ফ্রেশ ডায়েটের ওপিনিয়ন দেয় কেন? যদি ঠাকুর বললেন, ওপিনিয়ন আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে, যার যেমন বুঝ তার তেমন ওপিনিয়ন হয়ে থাকে। তাছাড়াও দেখো, তুমি হয়তো ডাক্তার আছো, লোক ছাড়তে পারছো না, সেই জন্য ঠিক করে নিয়েছো মুরগি খাওয়া ভালো, ভালো হওয়ার চাওয়াটা আছে, তাহলে সে পথে ভালো হয়ে সেটা ধরা লাগবে। তো কিসে ভালো হয় তা যতদিন মানুষ না বুঝবে ততদিন এসব থাকবেই। সেই জন্য আমি অত করে যাচনের কথা বলি। এক্সিস্টেন্টকে যা এনার্জেটিক পুশ দেয়, তেমনতর চিন্তা চলন বলন সবার মাথায় ঢুকিয়ে দিতে হবে। তো এইখানেই ঠাকুরের এই যে নীতিবিধিগুলো সেইগুলো আমাদের কাছে স্পষ্টভাবে ধরা দেয় যে প্রথম শুধু নিরামিষ খেলেই হবে না, তার সাথে আমাদের সদাচারী হতে হবে,
নাম ধ্যানের উপর জোর দিতে হবে, ঠিক আছে? যজন যাজন ইষ্টভীতি এগুলো আরো গুরুতর ভাবে আরো ভালো করে করতে হবে। তো এই এটাই, এগুলোই হচ্ছে নীতিগতি, এগুলোই হচ্ছে রুল। কৌশিকদা, আশা করি শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম যে নেটওয়ার্ক বিচ্যুতির কারণে আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই অনুষ্ঠানটি থেকে। এই বিষয়টি নিয়ে আরো শ্রী ঠাকুরের বলাগুলো তোমার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়গুলো নিয়ে শ্রী ঠাকুর ভাবধারায় তুমি যেগুলো আজকের জন্য এই বিষয়ের সাথে রিলেট দেখেছি, সেই বিষয়গুলো যদি আমাদের সামনে শেয়ার করো। শ্রী ঠাকুর, প্রথমেই বলি, শ্রী ঠাকুর ভেজিটেবল ও ফ্লেশ শব্দ দুটির ধাতুগত অর্থ জানতে চাইলেন। তো এর মধ্যে ভেজিটেবল শব্দের যদি ধাতুগত অর্থ জানি, তাহলে সেখান থেকে জানা যায় যে ভেজিটেবল হলো টু এনলিভিং, টু অ্যারাউজ, অর্থাৎ যা জীবন্ত করে তোলে, যা জাগিয়ে তোলে। আর সেই অর্থে যদি আমরা যাই, ফ্লেশ শব্দের অর্থে সেরকম কোনোই অর্থ নেই। তো এখানেই বোঝা যায় যে ভেজিটেবল মানে আমাদের যা জীবন্ত করে তোলে, যা জাগিয়ে তোলে, শরীরের যা আমাদের জীবনী শক্তি আছে তা আরো বাড়িয়ে তোলে, আমাদের আরো মানে বলতে পারো দীর্ঘায়ু করে তোলে, আমাদের বল, আয়ু, তারপরে আরো যদি বলো স্বাস্থ্যবান করে তোলে। তো এই জন্য এই বিষয়টার ক্ষেত্রে আমাদের মানে নিরামিষ আহার খুবই উপযোগী। আর শ্রীকৃষ্ণের সময় যদি দেখি আমরা, শ্রীকৃষ্ণ বলে গেছেন যে মানে সাত্বিক আহার হচ্ছে সর্বোপরি আহার। সাত্বিক আহারের সাত্বিক, তামসিক, রাজয়িক এইগুলো আমাদের মানে 3 ভাগে বলে গেছেন, তার মধ্যে সাত্বিক আহারই সর্বোপরি। সাত্বিক আহারই আমাদের মানে আহ আরো শরীরটাকে মানে সর্বোপরি তিনটে আহারের মধ্যে সাত্বিক আহারই বেস্ট, যেটা বলে গেছে। যদি আমরা এই বিষয়টাতে দেখি যে আমাদের পূর্ববর্তী ঋষিরা তার থেকে পূর্ববর্তী পুরুষোত্তমরা তাদের প্রত্যেকের আহার্য বিষয়গুলি নিয়ে যখন তারা ব্যাখ্যা করেছেন এবং সেগুলো ওর মধ্যে ভক্তদের মধ্যে আলোচনায় উঠে এসেছে, প্রায় প্রত্যেকের মধ্যে যে বিষয়টি কমন দেখা গিয়েছে, যদিও বর্তমান সময়ে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, এখনকার দিনে প্রমাণ করা খুবই খুব দুঃসাধ্য এবং কষ্টকর। তাই তার পূর্ববর্তী পর এছাড়াও আরো যে পুরুষোত্তমরা রয়েছেন তাদের কথায় এবং তাদের আলোচনায় যেগুলো আমরা পেয়ে থাকি, তারা প্রত্যেকে নিরামিষ আহার এবং নিরামিষ গ্রহণের মধ্যে এক পবিত্রতা এবং সুস্থতার দিক উল্লেখ করেছেন। ম্যাথু বলে একজন আমেরিকান সাহিত্যিক এসেছিলেন এবং ঠাকুরের প্রসঙ্গে আলোচনায় বিভিন্নভাবে কথায় বিভিন্ন কথার মধ্যে দিয়ে এই আহার বিষয়টি তিনি তার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আহার্য বিষয়ের মধ্যে যে আহার গ্রহণ হয় তাতে আমিষ আহারের ব্যবহার আমেরিকান বা পাশ্চাত্য জগতে বেশি এবং তাতে তাদের সামাজিকভাবে উন্নতির কোনো তো ব্যাঘাত হয়নি। শ্রী ঠাকুর সে সূত্রে বলেছিলেন যে আমিষ আহার যে আহার অর্থাৎ যে আহার থেকে আমাদের মূলত বিভিন্ন শারীরবৃত্তীয় কোষের যে শরীরের মধ্যে যে কোষগুলি রয়েছে সেই কোষগুলি বিভিন্ন সময়ের ক্ষতির ক্ষতির সম্মুখীন হতে হয়। অর্থাৎ তাদের মধ্যে এক ইনফেকশন প্রবৃত্তি আসে যেগুলো তাদের কোষের সংঘাত তৈরি করে এবং সেগুলো থেকেই তাদের কোষের কৌশিকদা আবার আটকে গেছে। তো ভেজিটেবলস আমিষ আহারের ক্ষেত্রে আশা করি আমি অডিবল। হ্যাঁ, সেক্ষেত্রে এই এখন বিষয় শোনা যাচ্ছে, আগে একটু আগে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে নিরামিষ যে সমস্ত যে আহার রয়েছে তাতে শারীরিক বৃত্তীয় যে সমস্ত কোষের সাথে পুষ্টিক যে আদান-প্রদান হয়, তাতে তাদের ইরিটেশন অর্থাৎ তাদের মধ্যে সংঘাতের পরিমাণ অনেক কম। সেই জন্য পূর্ববর্তী পুরুষোত্তমেরাও এবং বিভিন্ন ঋষিরাও এই নিরামিষ যে আহারের প্রবর্তনের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমাদের যে শরীর এবং সেই শরীরকে সুস্থ এবং শান্ত রাখার জন্য এটা একটা প্রয়োজনীয় বিষয়। এই এই বিষয়ে ব্যবহার আমি এবং মানে পড়ছিলাম যে ঠাকুর বলেছেন যে
আমাদের শরীরে যে বডি সেলগুলো, তো বডি সেলগুলো আর অ্যানিমেল সেলের মধ্যে একটা মানে গঠনগত দিক থেকে ঠিক আছে, বাট এদের মানে কার্যকরী ভাবটা আলাদা। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে মানে যেমন একটা স্পার্মাটোজা একটা ওভামকে রিসিভ করার যে টেন্ডেন্সি থাকে, অ্যাফিনিটি থাকে, সেইভাবে একটি বডি সেল অ্যানিমাল সেলে ট্রান্সফার হওয়ার অ্যাফিনিটিটা বেশি, কিন্তু অ্যানিমাল সেলগুলো বডি সেলে ট্রান্সফার হতে পারে না, অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, তো সেই হিসাবে তিনি বললেন যে আমরা যদি রেগুলার বেসিসে বা খুব বেশি পরিমাণে অ্যানিমাল ফুড কনজিউম করি, তো সেখান থেকে আমাদের টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে তার মধ্যে একটা টক্সিন প্রডিউস হয়। সেই টক্সিনের ফলে আমাদের যে মানে 60 বছরের আহ, যে গঠনটা হওয়া উচিত, বা 60 বছরে যে আমরা যেমন হওয়া হবো, সেটা 40 বছরে 30 বছরেই হয়ে যায়। তো এখানেই তিনি বলেছেন, তারপরে বলছেন যে আহ, আমাদের মানে এই অ্যানিমাল ফুড কনজিউমের ফলে যে একটা টক্সিনটা যেটা প্রডিউস হচ্ছে, সেই টক্সিনের ফলে আমাদের আমিষের প্রতি একটা নেশা চলে আসে, মানে আমিষ না খেলে ভালো লাগে না। তারপরে মানে সেই একটা নেশার ভাব তৈরি করে, এবং এটা মানে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানে শারীরিক ভাবে বা মানসিক ভাবে দুর্বল করে দেয়। ঠিক আছে, তারপরে বলছেন যে আমাদের মানে আয়ু তো কম হয়, তার মধ্যে আমাদের জীবনী শক্তি কম করে দেয়। তারপরে আমাদের যে ডেইলি ডেইলি লাইফে যদি আমরা মানে দেখি, এই বিষয়ে তিনি বলছেন যে মানে অ্যানিমাল ফুডের থেকে মানে নিরামিষ আহার বেশি ভালো, অনেকটাই ভালো, অনেক ভালো। তো এই হচ্ছে যা বডি সেল আর অ্যানিমাল সেলের মধ্যে ডিফারেন্স। আর তিনি এরপরে বলেছেন যে যদি আমি ছাড়তে না পারি, অ্যানিমাল ফুড কনজিউম করা যদি আমি ছাড়তে না পারি, তিনি এই ক্ষেত্রে বলেছেন যে দই জাতীয় জিনিস দই জাতীয় জিনিস বেশি খেতে। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেইগুলো হচ্ছে অ্যানিমাল সেলগুলোকে বডি সেলে ট্রান্সফর্ম করে দেয়। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে দই জাতীয় বা ক্ষারধর্মী জাতীয় জিনিস খেতে। একদম তাই। যদি ট্রান্সফরমেশনের কথাটা সহজভাবে দেখি, আমরা যারা সায়েন্সের ছাত্র, তাদের ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কিন্তু যদি একবারে সাধারণভাবে এটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি এটা একটা শারীরবৃত্তীয় আত্তীকরণ। আমরা যা খাই তা আমাদের শরীরের পুষ্টিতে পরিবর্তন হওয়ার জন্য রক্তের সাথে মেশে। এই মেশার ব্যাপারটাই আমাদের ট্রান্সফরমেশন এর মূল বিষয়। তো সেটাই আমাদের পরবর্তী এনার্জি দেয় এবং তা আমাদের বিভিন্নভাবে পুষ্টি যোগায়। তো তো এই এই ক্ষেত্রে বিষয়টাই ঠাকুরের একটি বাণী আমি বলি। ঠাকুর বলেছেন যে খাদ্য হওয়া উচিত সহজ পাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরে ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ, অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু। আবার বলি ঠাকুরের বাণীটি: খাদ্য হওয়া উচিত সহজ পাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপ্রদ, শরীরে ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ, অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু। তিনি খুব স্পষ্টভাবে তিনি তার বাণীতে, প্রত্যেকটি বাণীতে তিনি স্পষ্টভাবে সুস্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কি কি করা উচিত, কি কি না করা উচিত, আর মানে কি মানে জীবনে লাইফে কি কি করলে আমাদের সাকসেসফুল হতে পারবো আমরা, বা আমাদের মানে ডেইলি লাইফে কি করা উচিত, তিনি সব সব সবকিছুই তার বাণীতে বুঝিয়ে গেছে। এটার ক্ষেত্রে যেটা বিষয় যে সুস্থ এবং থাকার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে বর্তমান সময়ে এই সহজপাচ্য খাবারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় এটাও আমরা অনেক সময় ভুলে যাই। এই ইতিহাস একটা খুব সুন্দর একটা পাওয়া যায় ঘটনায়। আমাদের সৎসঙ্গ জগতে যারা আছি যুক্ত প্রত্যেকেই জানেন শ্রী, শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী আ যিনি আ পুরীতে গিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় আম দ্বারকানাথ ঠাকুরের আ এতে নেতাজির আম মাম আ মামার না বাবার, বাবার সূত্রে গিয়েছিলেন সরি। অ্যা নেতাজির বাবার সূত্রে পিতৃদেব যখন আহ্বান করেছিলেন, উনার মাও যখন একসাথে আহ্বান করেছিলেন তখন গিয়েছিলেন একসাথে। তো সেই সূত্রে যাওয়ার সময় পরিমণ্ডল দর্শন করতে গিয়েছিলেন এবং সেখানে যে আহার এবং যে মানুষজনদের যে সেবা দেওয়ার যে ব্যাপারটি তিনি দেখেছিলেন এবং দেখে খুব আম ভালো লেগেছিল এবং পরবর্তী সময়ে
সেখানে সেখান থেকে ফিরে আসার পর পথে তিনি শুরু করেন হিমায়তপুরে মানুষজনদের জন্য যে ব্যবস্থা এবং তার নাম দিয়েছিলেন আনন্দবাজার এবং সেই আনন্দবাজার নামটিও পুরীর আনন্দবাজার। মন্দির থেকেই অ্যা পুরীর মন্দির থেকেই নেওয়া এবং পুরীতেও বর্তমানে এই নামেই চলে। তো সেই সময়ে আনন্দবাজারের যে খাবার ছিল শ্রী, শ্রী ঠাকুর প্রায়ই বলতেন মানুষ পরবর্তী সময়ে যে আনন্দবাজারের খাবার ছিল খুব সহজ অর্থাৎ অ্যাম উম খুব সামান্য কিছু আহার যা হয়তো তখনকার মানুষের জন্য যদি পৌষ্টিকভাবে দেখি যে বর্তমান সময়ে মানুষ হয়তো বলবে পৌষ্টিক গুণ কম। কিন্তু শ্রী, শ্রী ঠাকুরের ভাষায় যে সমস্ত খাবার এত সহজপাচ্য ছিল এবং তা খাওয়ার পরে মানুষজন কখনোই রোগ ভোগেননি। মানে রোগগ্রস্ত হননি বেশিরভাগ সময়। এবং তাছাড়াও আরেকটি বড় তিনি বলতেন যে মানুষ এতটাই পরায়ণ এবং নামের মধ্যে দিয়ে চলতেন যে তাদের পৌষ্টিক গুণের মধ্যে থেকে তারও সেটা সংগ্রহ করতেন। সেখানে যা ছিল তার থেকেও সংগ্রহ করতে পারতেন। তো এই বিষয়টা প্রেক্ষাপটটা বলার উদ্দেশ্য পরবর্তী সময়ে আনন্দবাজারে আরো বেশি এম আহারের হওয়ার পর কোনো এক সময় অ্যা কে কোনো এক এক গুরু ভাইয়ের এই অসুস্থতা দেখা দেয়। শ্রী ঠাকুরের কাছে তখন প্রশ্ন আসে যে, আনন্দবাজারে আহার গ্রহণ করে এরকম একজন অসুস্থ হয়েছেন কেন? তখন শ্রী ঠাকুর বলেছিলেন যে, আনন্দবাজার একসময় এইভাবেই চলত এবং তখন তিনি নিজের ইচ্ছে প্রকাশ করেছিলেন যে, আনন্দবাজার সহজপাচ্য যেটা আজকে তুমি বাণীর মধ্যে দিয়ে বললেন। শ্রী ঠাকুরের এই কথাটি তিনি তখনকার দিনে নির্দেশ হিসেবে দিয়েছিলেন। সহজপাচ্য এবং সুস্থ এবং যেটা মানুষজনকে আ সুস্বাদু। শারীরিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখবে। তাই সবসময় সেইভাবেই আনন্দবাজারের আহার হওয়া উচিত। তো এই বিষয়টা তো এই বিষয়ে বর্তমান সময়েও অনেক জায়গায় বর্তমান সময়ে আমরা প্রায় দেখি। অনেক জায়গায় এটা আর পাওয়া যায় না। কিন্তু শশী ঠাকুরের কথা নির্দেশ এটাই। অনুস্মৃতি ২য় খণ্ডেও এই নিয়ে একটি বাণী রয়েছে যে, আহার কেমন হওয়া উচিত। যাক, এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। যে আহার্য বিষয় যতটা গুরুত্বপূর্ণ তার সাথেও গুরুত্বপূর্ণ আহার্য গ্রহণকারী ব্যক্তি কতটা তার ব্যক্তি এবং সত্তা দিয়ে সেটি গ্রহণ করছেন এবং তা থেকেই তার অস্তিত্ব এবং বর্তমানে তার যে পৌষ্টিক আ যে তত্ত্ব তা গ্রহণ করার ক্ষমতাও বেড়ে ওঠে। বর্তমান সময়ে আ দেখি যে বিভিন্ন ভিডিও, বিভিন্ন অডিও দেখতে মানুষজনের মধ্যে যে খাওয়ার প্রবণতা, যারা পৌষ্টিক গুণের সংগ্রহ করার প্রবণতাকেও কমিয়ে দেয়। তাই আহার্য বিষয় কতটা গুরুত্বপূর্ণ তার সাথে তার মানসিক প্রবৃত্তি কতটা আহার্য বিষয়ের উপরে শ্রদ্ধাশীল সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের বর্তমান প্রেক্ষাপটে। তাই এটাও একটা দিক যেটা তো তো এই বিষয়ে এই বিষয়টি শ্রী ঠাকুর, হুম, হ্যাঁ, তো এই বিষয়ে শ্রী ঠাকুর মানে আমি একটা কথা তুলতে চাই। তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন হচ্ছে যে কিন্তু মাছ মাংস তো ভগবান আমাদের খাবারের জন্যই সৃষ্টি করেছেন। তো এই বিষয়ে শ্রী ঠাকুর বলছেন যে দূর শালা পাগল, ভগবান খাওয়ার জন্যই কি সৃষ্টি করেছেন? তা হলো ওই ডাটা, ধান, ডাল ইত্যাদি। তুমি যদি ওদের না কাটো আপনা থেকেই মরে যাবে। মুগের ডাল, বুটের ডাল খেতে রেখে দাও, কিছুদিন পর মরে যাবে। ভুট্টাও তাই। তিনি এত খাবার জিনিস দিয়ে রেখেছেন আর তুমি তা চোখে দেখো না। ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড। মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে। এখানে ঠাকুর বলেছেন যে আমাদের এত খাবার আছে, এত কিছু মানে চাষবাসের খাবার বলো বা যেগুলো নিরামিষের মধ্যে পড়ে এত খাবার আছে, সেগুলোকে ছেড়ে তুমি আমিষ মানে মাছ মাংসের পিছনে ছুটছো। তো এইখানে তিনি একটু বলেছেন যে লাস্টে বলেছেন ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড। অর্থাৎ মানে মাছ মাংস খেলে মানুষের মধ্যে যে বন্য যে ভাবটা সেটা বেশি করে আহ আহ, মানে দেখা যায়। বন্য ভাব বা উত্তেজনা যেটা আমাদের সচরাচর দেখে থাকি। তো মাছ মাংস খেলে এই উত্তেজনাটা থাকে। আর নিরামিষ রাশির মধ্যে যদি দেখো, নিরামিষ আহারের ফলে আমাদের শরীরে জীবনী শক্তি বাড়ে। ঠিক আছে, তারপরে বলতে পারো দীর্ঘায়ু হই আমরা, মানে আহ অনেক দিন আয়ুটা বেড়ে যায়। তারপরে আমাদের যে প্রাসঙ্গিক আমাদের জীবনী শক্তি তো আছেই। তো এই হচ্ছে সহজ সরল ভাবে তিনি বলেছেন। আর যদি
এর এই বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন বিষয়ে যদি আমরা দেখি, বর্তমান সময়ে অনেকটা নিরামিষ আহারের প্রবণতা মানুষদের মধ্যে ইচ্ছে বেড়েছে এবং সেই ইচ্ছেটা অনেকটাই সদিচ্ছার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়েই হয়েছে। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন আ আধ্যাত্মিক জগৎ এবং বিভিন্ন শারীরিক চিন্তা থেকেও অনেকেই নিরামিষাশী হয়েছেন এবং নিরামিষ আহার গ্রহণ করেন। কিন্তু এক্ষেত্রে আরো একটা ইম্পোর্টেন্ট বিষয় যে নিরামিষ কতটা কি অনেক ক্ষেত্রেই আমরা জেনে থাকি বিভিন্ন বিষয়ের সাথে এটি নিয়ে কনফ্লিক্ট হয়ে থাকে। নিরামিষ আহার কোনটা গ্রহণ করা প্রয়োজন? অনেকেই মনে করেন দুগ্ধজাত প্রোটিন না ব্যবহার করা উচিত। অনেকেই মনে করেন যে অ্যা কিছু জায়গায় আমিষজাত প্রোটিন থাকে যেগুলোর পরিমাণ একটু কম কিন্তু ওতে প্রোটিনের পরিমাণ সেই সমস্ত বিষয় গ্রহণ করার ক্ষেত্রে অনেকে মনে করেন যেমন মুসুরের ডাল অনেক ক্ষেত্রেই আমিষ বলে অনেকেই গণ্য করেন। তাই এই একটা প্যারামিটার যে প্যারামিটারে নিরামিষ এবং আমিষের দ্বন্দ্ব সবদিন থেকে থাকে। সূচি ঠাকুরের ভাষায় যে জায়গায় দেখা যায় যে সর্বোচ্চ প্রোটিন যেখানে আছে সেগুলোকেই আমরা প্রোটিনের চাহিদা অনুযায়ী গ্রহণ করে থাকি। যে যা থেকে বেশি পরিমাণ অ্যামিনো অ্যাসিডের তৈরি হয় তাই আমাদের বর্জন করা প্রয়োজন। যেখান থেকে আমাদের শরীরে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কম হয়, যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে উপকার। তাই সেই সমস্ত বিষয়ই গ্রহণ করা বাঞ্ছনীয়। এইগুলোই বেশিরভাগ সময় হয়ে থাকে। এক্ষেত্রে আরো একটি বেশ কনসার্ন এর বিষয় বর্তমান সময়ে যে নিরামিষ আহার গ্রহণ হয় কিন্তু সহজপাচ্য যেটা শ্রী ঠাকুরের ভাষায় সহজপাচ্য হওয়া উচিত। যে সহজপাচ্যটা খুব সরল, সহজ এবং যেটা সহজেই খেলে মানে শরীরকে খুব কম পরিশ্রম করতে হয়। যা পচন যা আত্তীকরণের ক্ষেত্রে অর্থাৎ পুষ্টি সংগ্রহের ক্ষেত্রে। তো সেটাই তিনি সহজপাচ্য আরো হিসেবে আমরা বলেছেন, জেনে থাকি। হ্যাঁ তিনি বলেছেন মানে নিরামিষ খেলেই হবে না, সদাচারী হতে হবে। দোকানে যার তার হাতে খাওয়া উচিত নয়, অসদাচারী বিপ্রর হাতে খাওয়া উচিত নয়। তারপরে অজ্ঞাতকুল ভাবে মানে যার তার হাতে কুলশীল তিনি নন, তিনি যার তার হাতে খাওয়া উচিত নয়। তো এই বিষয়গুলো আমাদের মানে শুধু নিরামিষ খেলে হবে না, তার সাথে সদাচারীটাও হতে হবে। সদাচারী মানে এই দোকানে খাওয়া উচিত নয়, যেটা আমাদের রেগুলার বেসিসে মানে অনেক বেশিরভাগ লোকই দোকানে খায়, এগুলো উচিত নয়। তো কিন্তু এর বিষয় এগুলোর উপর উচিত রুলসের সাথে আসা উচিত, কেন উচিত নয়? কারণ মানুষ সবাই একটা রুলস রেগুলেশন ফলো করতে পছন্দ করি। কিন্তু বর্তমান সময়ে এমন একটা প্রেক্ষাপটে আমরা বাস করি, মানুষজন সবার আগে জিজ্ঞাসা করে কেন? তো এর ভিতরে যদি যেতে চাই, তো যে প্রেক্ষাপটটা থেকে আসছিলাম, উম যে আহারের ক্ষেত্রে বর্তমান সময়ে প্রেক্ষাপটটা যেটা ছিল যে আমরা আহার গ্রহণ করি কিন্তু খুব উচ্চ স্বাদের জন্যে বা আ উম জীবের পরিতৃপ্তির জন্যে আ আ খুব বেশি পরিমাণ আমরা বিভিন্ন ধরনের উগ্র মসলা আর বিভিন্নভাবে ম্যা খুব প্রসেসিং তৈরি করতে পছন্দ করি। যা সত্যি সেটা আর সহজপাচ্য হয়ে ওঠে না। তো সেটাই বিষয় ছিল। হ্যাঁ, এর সাথে যেটা বললে যেটা বলতে চাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেটা ১ম এই শুরু করেছিলাম যে খাবার শুধুই আর শারীরিক পুষ্টি যোগায় এরকম পর্যায়ে নয়। যদি আমরা দেখি আমাদের মানসিক পর্যায়ে সুস্থ রাখাটাও একটা বিরাট বড় প্রেক্ষাপট বর্তমান সময়ে। কারণ মানসিক অসুস্থতাই আমাদের শারীরিক অসুস্থতাকে উম নিয়ে আসে। শ্রী ঠাকুরের কাছে একসময় বলা হয়েছিল যে, শ্রী ঠাকুরের কাছে জানা হয়েছিল যে, খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি এবং কখন, কোনভাবে গ্রহণ করা উচিত। তিনি বললেন সহজপাচ্য এবং তার সাথে আরো বললেন, যদি নিরামিষ সহজপাচ্যও হয়, যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেটাও ক্ষতিকর হতে পারে যদি তার শরীরের অবস্থান বুঝে না দেওয়া যায়। এবং মানুষের মন এবং শরীর দুটোর সাথে খুব সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তাই মন এবং শরীরে ব্যালেন্স থাকা প্রয়োজন। এই মন এই শরীর বিষয়ে দুটোর ব্যালেন্স তো সেই বিষয়টার যেটা তুমি বললে, এটুকুটাই বলে নিই। হ্যাঁ, যে বিষয়টা বললে যে মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্য তো একটা প্রয়োজনীয় জিনিস। তাই মনোভিত্তিক হ্যাঁ, প্রয়োজনীয়তা গড়ে ওঠে আহারের উপরে। কারণ আমরা যে আহার গ্রহণ করি সেই পরিমাণ মানসিক তৃপ্তি এবং মানসিক ভাবও তৈরি হতে থাকে। তাই আহার্য বিষয়ের সাথে আমাদের এতটা স যত্নশীল থাকা উচিত। অনেক সময় সেটা হয়ে ওঠে শুধুমাত্র বাহ্যিক আচরণ। যদি বলি যে তুমি যেটা বললে কলুষিত কারো হাতে খাওয়া উচিত নয়। শ্রী ঠাকুরের আরো একটি বলা বাণী রয়েছে যে কদাচারী বিপ্রের হাতেও খাওয়া উচিত নয়। আমরা হ্যাঁ, সাধারণত জেনে থাকি সন্তানরা বৈশিষ্ট্য এবং ব্যবহারে ভালো হয়ে থাকেন। কিন্তু তিনি যদি ভালো আচরণশীল যিনি না হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার প্রয়োজন নেই। কারণ কলসির তখনই
আমি অডিয়েবল? তখনই হ্যাঁ, ইউ আর অডিবল নাও। তো এই বিষয়ে ঠাকুরের একটি বাণী বলি। আর সদাচারী যদি কাম্য হয় তাহলে আর আর যদি তিনি বলেছেন আহ অবাঞ্ছনীয় রোগ প্রত্যাশিত যদি হতে চাও, যেখানে সেখানে যাত্রার হাতে খেতে পারো। আর স্বাস্থ্যই যদি কাম্য হয়, সদাচারী হওয়াই ভালো। ৭১৯ নম্বর বাণী। তো এখানে তিনি বলেছেন যে আমাদের নিরামিষ আহার আহারের সাথে যেখানে সেখানে যাত্রার হাতে খাওয়া বন্ধ করতে হবে, তার সাথে আমাদের সদাচারী হতে হবে। তাহলেই আমরা সুস্থ স্বাস্থ্য জীবন কাম্য করতে পারি। এর এর ভেতরেই যদি এর প্রেক্ষাপটটা দেখি, যে এই বিষয়ে যে সদাচারী হতে হবে। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি এই কিছুদিন আগে মাকে বাড়িতে বলছিলাম, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এসে উম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ দাদারই আর একজন সহকর্মী, তিনি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ছিলেন। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তিনি এসে কমপ্লেন করেছিলেন যে বিবেকানন্দ গিয়ে কোন একটি জায়গায় আমিষ ভক্ষণ করেছিলেন বলে। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে বলেছিলেন যে সেই বিষয়টিতে, যে তিনি যে ভাব এবং আচরণ থেকে সেগুলো প্র্যাকটিস অভ্যেস করছেন, তার ক্ষেত্রে সেটা ততটা দোষণীয় নয়। আপনি যদি সেই আহার গ্রহণ করেন, আপনার সেই আহার্য মানসিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন হওয়া সম্ভব। তাই সেক্ষেত্র থেকে আপনি বিরত থাকবেন। তো পরবর্তীকালে আমরা যদি স্বামী বিবেকানন্দের কথাতেও পাই, তিনি বলছেন যে বিষয়টি অবশ্যই তিনি দেখেছেন যে আমি সেই আহার গ্রহণ করার পক্ষে ক্ষতিকর বিভিন্ন প্রভাব দেখা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এফেক্ট, যে মানসিক স্তরও মানুষের প্রয়োজন করার, এবং তা থেকে আহার্য বিষয় যেটা বললাম, জি ঠাকুর পরবর্তী সময়ে আগের সময় বলেছিলেন যে আগে খাবারের খাদ্যগুণ যতটা ছিল, মানুষজন নাম এবং চলনের মধ্যে যে সাত্ত্বিক ভাব রেখেছিলেন, তারা সেই আহার্য গ্রহণের থেকে আরো, আহার থেকে যে পুষ্টি ছিল তার সর্বোচ্চ গ্রহণ করতে, সংগ্রহ করতে পারতেন। তাহলে এটা কতটা মানসিকতার উপর নির্ভর করে। যাক, তো এখানে আমার একটা প্রশ্ন তোমার কাছে, যে আমরা যারা দীক্ষিত, মানে নতুন যারা দীক্ষা গ্রহণ করেছে, তাদের বেশিরভাগই মানে শুক্রবার দিনটা নিরামিষ খায় আর বাদ বাকি দিনগুলো আমিষ খায়। তো এখানে আমি যদি বলি, তোমাকে একটা প্রশ্ন করছি আমার তরফ থেকে, যে তারা বেশিরভাগই আমার কাছে ইয়ে করে যে আমি আমিষটা ছাড়তে পারছি না। মানে আমার আমিষের প্রতি একটা নেশা, যে আমার দুদিন খাচ্ছি, 3 নম্বর 2 দিন ছেড়েছি, 3 নম্বর দিন ঠিক সেই আমিষের প্রতি নেশায় আমাকে আবার আমিষ খাওয়াচ্ছে। তো এখানে তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে, মানে আগের এপিসোডেও আমি করেছিলাম নিরামিষে আহারে, যে এই যে নেশার ভাবটা বা এই 2 দিন খাচ্ছি 3 দিন খাচ্ছি না, তো এটা আমাদের শরীরে কি এফেক্ট করে, বা এটা ছাড়বো কি করে, এই ছাড়াটা কি করে হবে? এটা যদি দেখি শ্রী শ্রী ঠাকুরের কথাতেই, মানে জীবনীতেই আমরা সমাধান পাই। যে আমি আহারের যে অভ্যাস, শ্রী ঠাকুর বলেছেন, এটা আমাদের আরো বেশি সেই দিকে প্রবৃত্তি ঝোঁক তৈরি করে এবং আমাদের আচরণে সেটার প্রভাব সৃষ্টি করে। এটা তো আমরা জেনেইছি। তাই এটা থেকে বিরত থাকার একটা চাহিদা আমাদের থাকে। কিন্তু আমরা পারি না। অনেক সময় এটা অনেকে মনে করে। তো সে অনেকের দেখা যায় জীবনে। যেটা তুমিও বললে। সেক্ষেত্রে শ্রী ঠাকুরের ওই রসগোল্লা খাওয়ার উদাহরণটি সহজ উদাহরণ। আমার হ্যাঁ, যেটুকু মনে হয় যে প্রত্যেক দিনের অভ্যাস আমাদের চিরন্তন অভ্যাসটাকে পরিবর্তন করতে পারে। কিন্তু সেই অভ্যাসের ১ম দিকে আমাদের প্রবৃত্তির, মানে আমাদের মধ্যেকার ভেতরের যে ইচ্ছা, বাইরের যে অভ্যাস, সে দুটোর মধ্যে বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বটাই যদি খুব চরম হয়, তখন অনেক সময় মানসিক বিকৃতিও হতে পারে। শ্রী ঠাকুরের ভাষায় অনেক সময় মানসিক বিকৃতি থেকে শরীর খারাপও আসে। যেটা বোঝা যায় না কেন এসছে। এই তো সেই এই জন্যে ক্ষেত্রে যে তুমি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলি যে তারা বলছে যে মাছ মাংস খাস নি আর পেঁয়াজ রসুন মাদক ছয়, ডিমটা তো খেতে বলেছে। তো ডিম তো খাওয়াই যায়। তো এইখানেই যে চলে আসে প্রবৃত্তি কমপ্লেক্সিটি গুলো, যে হ্যাঁ আমার প্রবৃত্তি আমাকে ঘিরে রেখেছে, যে আমার মাছ মাংস পেঁয়াজ রসুন তো ছাড়তে বলেছে, ডিমটা তো খাওয়াই চলে। তো এই প্রবৃত্তি গুলো থাকলে কিন্তু হবে না, এগুলোকে পার বিষয়টা করে যেতে হবে। বিষয়টা এটা পার করার অভ্যাসটা কিভাবে করবে? সে অভ্যাসটা করার উদ্দেশ্যই হচ্ছে, যখন খাবার নিয়ে এই মানে ইচ্ছাটা আরো প্রবল হয়, তখন সেটাকে ডাইভার্ট করার জন্যে একটা ভালো কোনো ব্যবস্থা করা। অর্থাৎ সেই সময়ে হাতে নাতে কোনো কাজে যুক্ত হওয়া,
এবং সেই সময়ে অন্য কাজের মধ্যে নিযুক্ত রাখা। যে এই সময়ে এই বিষয়টার সাথে যেটাই থাকুক, যেটা ভালো মনে হচ্ছে সেই মুহূর্তে সেই কাজের সঙ্গে, সঙ্গে যুক্ত থাকা। আমরা উদাহরণ হিসেবে দেখেছি শ্রী ঠাকুর এই সময় খুব আ ছোট বয়সী যখন এই বিষয়ে ছিলেন তিনি ঝগড়াও করেছেন। ঝগড়া তো একটা প্রবৃত্তির মধ্যে খারাপ ইন্ধন যোগায়। কিন্তু তার থেকেও সেটা চরম প্রবৃত্তির সমাধান। তাই সেই সমাধানটা তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন কিন্তু। যে এর আস্তে, আস্তে তিনি সেটাকে কর্মে লিপ্ত করেছেন এবং কর্মের মধ্যে দিয়ে দেখিয়েছেন আমাদেরকে যে কিভাবে ফিরে আসা যায়। যখনই কোনো প্রবৃত্তি আমাদের ইচ্ছা যখন আমাদের প্রবল হয়, এটাকে যদি খারাপ মনে হয়, সেটাতে ফিরে আসার সহজ উপায় হচ্ছে একটা কোনো চটজলদি কাজে যুক্ত হয়। যে কাজটা আমাকে সময় দিয়ে করতে হবে এবং তার সাথে মনোনিবেশ করতে হবে। অর্থাৎ মন সংযোগ করতে হবে। সেই মনোসংযোগ যখন আসবে, তখন আস্তে, আস্তে সেই প্রবৃত্তির চাহিদাও কমবে। তো এটা এইটাই অভ্যাস এই থেকেই এই আসে। জন্যই হ্যাঁ, এই জন্যই মানে সুকেন্দ্রিক হওয়াটা খুব উচিত সবার। সুকেন্দ্রিক বা ইষ্ট অবশ্যই, প্রতিষ্ঠায় মানে হ্যাঁ, ইষ্ট অবশ্যই উচিত। প্রতিষ্ঠাপন্ন হওয়া, ইষ্টের প্রতি মানে আমাদের ঝোঁক দেওয়া বা আমাদের যে প্রবৃত্তি গুলো, কমপ্লেক্সিটি গুলো ইষ্টের প্রতি যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে আমার আরো মানে বলবো যে সুকেন্দ্রিকটা বেশি ভালো হওয়া উচিত। মানে আমরা আরো ভালো হতে পারবো। আমাদের মানে প্রত্যেকটা ধরো কাম, ক্রোধ, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই ক্ষেত্রে নিরামিষ আহারের জন্য চর্যাশ্রম থেকে এই বইটা আমি রেকমেন্ড করবো সবাইকে, যে এই বইটার থেকে আপনারা কি করে নিরামিষ আহার বা যাবতীয় যা কিছু স্বাস্থ্য সদাচার ইত্যাদি আপনারা পেয়ে যাবেন চর্যাশ্রমে এই বইটা। হুম। তো সেক্ষেত্রে যদি বলি যে সুকেন্দ্রিক বিষয়টা বলছো, সুকেন্দ্রিক কথার সাথে যুক্ত হতেও মানুষের একটা সদিচ্ছা তো থাকেই। তার সাথেও লাগে মানসিক পরিবেশ এবং পরিবার। যখনই এই পরিবেশের প্রয়োজন হয় তাই ভালো সঙ্গ এবং আহ, ইষ্টকেন্দ্রিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে যাওয়া এবং তার মধ্যে দিয়ে নিজেকে শুধরে নেওয়া এবং অবশ্যই সেটা পুরুষোত্তমের সাথে মেলে কিনা এই বিষয়গুলোকে দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবেই মানুষ সুকেন্দ্রিক হতে পারে। সুকেন্দ্রিকতা একটা কথা নয়, সুকেন্দ্রিকতা একটা অভ্যাস, আচরণ। এটা শুধুমাত্র নিজের প্রবৃত্তি দিয়ে করলে হয় না, নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখতে হয় যে পুরুষোত্তমদের সাথে কতটা সেই কথাটা আমি আচরণগত করে মিলাতে পারছি কিনা। যখন মিলছে না, তখন অভ্যাস করার জন্য প্র্যাকটিস করতে হয়। যখন হচ্ছে না, তখন কারো সাহায্য নিতে হয়। এই বিষয়টি করছে। এটাই মানুষকে সুকেন্দ্রিক করে। নাহলে সুকেন্দ্রিকভাবে অভ্যাস করার থেকে সুকেন্দ্রিকতার উম পঠন এবং মনন করা অনেক সহজ। যদি আমি বিষয়টা দেখি এইভাবে যে আমি সে বিষয়ে পাঠ করি, সে বিষয়ে জানি। কিন্তু যখন অভ্যাসে আসে তখন কিন্তু অনেক কষ্ট করতে হয়। কারণ আমার মধ্যেকার যে এতদিনের বদ অভ্যাস বা এতদিনের ওই বিষয়ের যে খারাপ অভ্যাস সেগুলো আমাকে কিন্তু হ্যাঁ, তাড়ায়। আমাকে করতে বাধা দেয়। তো এই বিষয়টাই আমাদের কক্সবাজার থেকে আমাদের পরিচিত একজন দাদা, সোহাগ দাদা জিজ্ঞাসা করেছেন, নিরামিষ কি কোনো খাদ্য আদৌ আছে নাকি? আমরা জানার মতে প্রতিটি খাদ্যের মধ্যে কিছু না কিছু আমিষ আছেই। তাই এটাও কি পিওর নিরামিষ নাকি এই বিষয়টাই আমি তখন বলছিলাম যে বিষয়টার সাথে যে নিরামিষ আমিষের দ্বন্দ্ব প্রায় প্রত্যেক সময়ই চলে আসে। শ্রী ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখনও এই প্রেক্ষাপটেই শ্রদ্ধেয় কৃষ্ণদা সম্ভবত জিজ্ঞাসার কথোপকথনে লিখে রেখেছিলেন। তো এই বিষয়টা যখনই পাই তো তিনি বলেন যে বিষয় থেকে আমাদের যে যেটা তুমি বলছিলে যে বিজ্ঞানের ভাষায় যে আহারের গ্রহণের মধ্যে দিয়ে আমাদের শারীরিক যে কোষের জাত্তীকরণশীলে অর্থাৎ পুষ্টি সংগ্রহ করার যে ব্যাপারটা, তাতে ট্রান্সফরমেশনটা সহজ হয়ে ওঠে না। সেই আহারগুলোকেই আমাদের বর্জন করা উচিত। সেটাই হ্যাঁ। সাত্ত্বিক আহারের পরিচয়। সাত্ত্বিকতার আহার পরিচয় মানে যেখান থেকে সৎ ভাবের জন্ম হয়। শুধু শরীরের পুষ্টি নয়, সৎ ভাবের জন্ম হয়। যদি তা আর সংগ্রহকরণের ক্ষেত্রে আমিষ আহারে তো আমাদের উত্তেজনা বাড়ায়, জীবনী শক্তি কমিয়ে দেয়, মেন তো ওটাই। সেটাই আমিষ নাম দেওয়া হয়েছে যে আমিষ যে আহারগুলোর মধ্যে দিয়ে আমাদের শারীরিক পরিশ্রম হয় এবং শরীরের পুষ্টিকর অর্থাৎ আমাদের যে আত্তীকরণ যে খাবারের পুষ্টি সংগ্রহ এবং মানসিক সত্তার যে ভাব সেগুলো বিকৃতি এবং ব্যাঘাত ঘটায় সেগুলোকেই আমরা আমিষ আহারের মধ্যে দিয়ে ফেলি। নিরামিষ আহার বলতে সেই আহারকে বলা হয় যে আহারগুলির মধ্যে দিয়ে সাত্ত্বিকতার পরিচয় পাওয়া যায় অর্থাৎ সৎ ভাবের পরিচয় আসে, পুষ্টিগতভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে। এটুকুই আমাদের বিচার্য বিষয়। এবার এ বিষয়ে আমিষের ভাগ বেশি, আমিষের ভাগ কম, এটা যে মধ্যে যদি যেতে চাই, তাহলে একটি চিরন্তন দ্বন্দ্বের মধ্যে দিয়ে আসতে হবে। যে দ্বন্দ্বের সমাধান খুব জটিল। প্রায় প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এটা
হয়ে থাকে বা আমরা যারা ফেস করি প্রায় প্রত্যেকেই ফেস করেছি। তো কেষ্টদার একটি ইয়েতে আমি তুলে ধরতে চাই। তো কেষ্টদাকে ঠাকুর কেষ্টদাকে বলছেন যে আমার মনে হয় মাছ মাংস খাওয়ার অপেক্ষায় কামুক হওয়া বরং কম অনিষ্টকর। কারণ মাছ মাংসে সমস্ত শরীরের কোষ উত্তেজিত হয়, আর কাম চিন্তায় মাত্র শরীরের অংশবিশেষ উত্তেজনা হয়। যদিও তার রিফ্লেক্স অ্যাকশন পরে সমস্ত শরীরেই প্রকাশিত হয়, তবে সে অনেক দেরিতে। তো এখানে ঠাকুর বলেছেন যে মানে কামুক খাওয়াটা কম অনিষ্টকর তার থেকে, যে আমিষ খাওয়ার থেকে। তো আমিষ খাওয়া এখানে প্রচন্ড বিষাক্তকর এমন কিছু তিনি তুলে ধরেছেন যে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে এতে। তো এইটাই এটাই তিনি সবার প্রত্যেকটা বাণী বলো বা প্রত্যেকটা আলোচনায় তিনি এই জিনিসটা তুলে ধরেছেন যে আমাদের অনেক কিছু, অনেক অনেক বড় কিছু ক্ষতি হয়ে যাচ্ছে এই আমিষ খেতে খেতে রেগুলার ডেইলি লাইফে। এটার একটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে ভাই। এটার একটা বিষয়ের মধ্যে দিয়ে যদি দেখা যায়, সাধারণ মানুষ শুনলে এটা অনেক ক্ষেত্রেই মনে করবে তাহলে কি এটা ভালো অভ্যাস? অবশ্যই ভালো অভ্যাস নয়। এটার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা যে খাবার আমিষ খাবার যে গ্রহণ করি, তার মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে যে এই মানসিক প্রবৃত্তির পরিবর্তন, অর্থাৎ আমাদের ইচ্ছার যে বদ ইচ্ছার যে যে অভ্যাসের আমাদের সংগ্রহ এবং আমাদের চারিত্রিক পরিবর্তন, তার সাথে, সাথে শারীরিক যে কষ্ট যেগুলো আমাদেরকে শরীরের সেলগুলোকে চাবুকের মতো প্রত্যেকবার শক দেয়। যেটা আমাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর এবং আমাদের শরীরে ইরিটেট যেটা করে। বললে হয়, ইরিটেশন আসে। অর্থাৎ সেগুলোর হ্যাঁ, মধ্যে দিয়েই শরীরের একটা বারবার শক পাওয়ার একটা অভ্যাস তৈরি হয়। যেটা সত্যিই খুব ভালো নয়। তাই আমাদেরকে পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন রোগে ভুগতে হয়। তো সেই বিষয়টি শ্রী ঠাকুর তুলনা করেছেন যে ওক্ষেত্রেও আমাদের বিভিন্ন যখন আমরা ওই চিন্তা ভাবনায় আসে বা ওই চিন্তার মধ্যে দিয়ে আমরা থাকি, তখন আমাদের ওখানেও আমাদের বিভিন্ন রকম শরীর দিক দিয়ে অঙ্গগুলোর ইরিটেশন বা উত্তেজনা হয়। তাই তো সেই জায়গায় মানুষ সেইরকম একটা মানসিক অবস্থা ফিল করে। তখনই তো মানুষ হ্যাঁ। কামুক হয়ে ওঠে। তার ইরিটেশন আসে এবং সেই জায়গায় সেই উত্তেজনা থেকে সে ফিল করে। সেই ফিলটা একটা সময়ের জন্য হয়। তার পরবর্তী সময়ে আবার সে শান্ত হয়ে যায়। তো সেই বিষয়টা একটা কম সময়ের জন্য বিষয়। এটা হচ্ছে বারবার রিপিটেড হয়। তো সেই রিপিটেশন ইরিটেশন যেটা, সেটা কম ক্ষতিকর। এই অর্থে তুলনা করেছেন। কিন্তু কখনোই একটিকে প্রমোট করতে গিয়ে অন্যটার কথা বলেননি। না, এটা আমরা দুটোই যদি ক্ষতি, স্বাভাবিক কিন্তু দুটোই ক্ষতিকর, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর। অত্যন্ত ক্ষতিকরের মধ্যে আমিষটা প্রথমে আসছে যে আমার ক্ষতির যদি আমি প্যারামিটারে দেখি তাহলে আমার আমিষটা হচ্ছে প্রথমে। আমিষে অনেক ক্ষতি করে। এই একটাই বিষয় যে উত্তেজনার বিষয়টা বারবার যখন আসে, শক হয়, তখন শরীরের পক্ষে সেটা সহনীয় নয়। তাই সেটা আরো বেশি ক্ষতিকর। এই ব্যাপার। তো এই ক্ষেত্রে একটা ঠাকুরের কথা বলি। তো একজন বললেন খাওয়াটা প্রসন্ন চিত্তে হওয়া দরকার। শ্রী ঠাকুর বলছেন দেবতার ভক্তি যখন দরজা বন্ধ করে দিই, পুরোহিত থাকে ও পরিচর্যা যে করে সে থাকে, স্বাস্থ্য ও সদাচার সম্মত প্রস্তুতি চাই, আর কোনো ইম্পালস যেন বিব্রত করতে না পারে। এমন খাবার খাবে যা প্রীতিপত ও সহজ পাচ্য। ভিজে পায়ে খাওয়া ভালো, তখন স্টোমাকের সার্কুলেশন বেশি হয়, হজমটা ভালো হয়। তা এখানে তিনি বলেছেন ভিজে পায়ে খেতে হবে, তাহলে আমাদের যে সার্কুলেশন হয় স্টোমাকে সেটা ভালো হয়, তার মানে খাবারটা জলদি হজম হয়ে যায়। তো এইখানে আরো বলেছেন যে মনুসংহিতায় আছে ওতে দীর্ঘায়ু হয়। মানে এই ভিজে পায়ে যদি আমি খাই, সেটা আমাদের খাবারটা হজম হবে, মানে আমাদের দীর্ঘায়ু হওয়ার একটা নীতি নিয়ম। তারপর বলেছেন ভিজে পায়ে ঘুমোতে নেই, তাতে ব্রেন সার্কুলেশন বেশি হয়, ভালো ঘুম হয় না, শুকনো পায়ে ঘুমাতে হয়। আমাদের এই জাতীয় সবগুলিকে বলে ধর্মচর্চা। সত্তাকে যা ধারণ করে তাই তারই আচরণ। যে চালনায় তুমি বাঁচতে পারো সমস্ত ঝঞ্ঝাটাকে অতিক্রম করে বিচ্ছিন্ন হয়ে না ওঠো, তাই ধর্মচারণ। সুস্পষ্ট ভাবে তিনি বলে দিয়েছেন। যে আহারে অ্যা কৌশিকদা আওয়াজ শোনা যাচ্ছে না।
কৌশিকদা, হ্যালো। আওয়াজ শোনা যাচ্ছে না তোমার। কৌশিকদার মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো এই বিষয়ে আমি একটা ঠাকুরের বাণী আপনাদের কাছে তুলে ধরতে চাই যে খাও কিন্তু হজম শক্তিকে দুর্বল করো না, তাহলে কিন্তু গায়ে লাগবে না তা। খাদ্য যদি জীবনীয় না হয় তা কিন্তু সত্তারই সর্বনাশ করে থাকে। তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে হজম শক্তিকে দুর্বল করে এমন খাওয়া উচিত নয়। তো এখানেই চলে আসে যে আমিষ আমিষ খাওয়ার আমাদের হজম শক্তির বেশি দুর্বল করে। আর এখানে যদি আমি বলি যে খাদ্য যদি, ঠাকুর বলেছেন খাদ্য যদি জীবনীয় না হয় তা কিন্তু সত্তারই সর্বনাশ করে। তো এই বিষয়গুলি আমাদের কাছে মানে জ্যান্ত জীবন্ত হয়ে ওঠে যে আমরা মানে দৈনন্দিন জীবনে কেন নিরামিষ খাবার কেন খাবো। তো এইগুলোই আমাদের মানে মানা উচিত, পালন করা উচিত। ঠাকুরের প্রত্যেকটি কথায় আমাদের নিয়মিত মানে ভালো করে মানা উচিত। এর প্রথমেই আসছে হচ্ছে নিরামিষ আহার, আর সদাচারী হওয়া, নাম ধ্যান করা, রেগুলার ডেইলি সব সময় নাম করতে হবে, নামের সাথে ধ্যান করতে হবে। দিনে অন্তত 2 বার ধ্যান করতে হবে, অ্যাটলিস্ট 2 বার। বেশি করলে তো ভালোই হয়। তার উপরে হচ্ছে অ্যাটলিস্ট একবার প্রার্থনা করতে হবে। কৌশিকদা, কোনো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো এই বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই যে ঠাকুর বলেছেন বডি সেলে নিউক্লিয়াসে এক্সপ্যানশন কন্ট্রাকশন হলে একটা নিউক্লিয়াস দুটো হয়ে যায়। আর বলেছেন এইরূপ প্রতিনিয়ত এক্সপ্যানশন কন্ট্রাকশনে ও স্ট্যাগনেশনে সেল ডিভিশন হয়ে একটা সেল অগণ্য সেলে ডিভাইড হয়। তারপরে বলেছেন আবার একটা সেল যে দুটো হয় সেটা এক্স্যাক্টলি সিমিলার হয়, একটার যে দুটো হয় তা নয়, একটারই নিজের মতন আরেকটা সৃষ্টি করে। প্রত্যেকটিরই আবার নিউক্লিয়াস, অ্যাট্রাকশন স্ফিয়ার প্রভৃতি সবই থাকে। অর্থাৎ আমাদের যে বডি সেলগুলো আছে, বডি সেলগুলো ডিভাইড হয়ে দুটো সেলের দুটো আলাদা সেলের তৈরি করে। এই দুটো সেলগুলো কিন্তু যে মেইন বডি সেলটা সেটারই সিমিলার টাইপ হবে। তো এই সেলগুলো ডিভাইড হতে 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 আমাদের নিউক্লিয়াস ডিভিশন যেটাকে বলে এক্সপ্যানশন কন্ট্রাকশন, এর ফলে আমাদের নতুন সেল তৈরি হয়। তো এইগুলো যদি আমরা মানে অ্যানিমাল সেলগুলো যদি মানে ডিভাইডটা র্যাপিডলি ডেভেলপ হয়ে যায়, তাহলে আমাদের ওই 60 বছরে যেটা ডেভেলপ হতো সেটা 40 বছরে হয়ে যায়। তো এই জন্য আমাদের মানে নিরামিষ আহার খুব খুব দরকারি। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, এতে আরেকটি বিষয় ইন্টারেস্টিং হঠাৎ মনে পড়ে যে শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্নদার বিভিন্ন আলোচনায় তিনি এটাও বলেছেন কিভাবে খাবারের খাদ্যগুণ বাড়ানো যায় সে বিষয়ে আমাদের আরো পরীক্ষা নিরীক্ষা করা উচিত। সে পরীক্ষার মধ্যে দিয়ে যদি আমরা সেগুলোকে বাড়িয়ে তুলতে পারি, তাহলে মানুষ অনেক সময় মনে করে যে, এবং অনেক সময় প্র্যাকটিক্যালি দেখাও যায় অনেক সেক্ষেত্রে বাস্তবিক জগতে, যে খাবারের খাদ্যদ্রব্য মূল্য অনেক সময় বেশি অনেক অনেক জায়গায়। তো সেক্ষেত্রে অনেকেই মনে করে হয়তো যদি লোকালি দেখা হয় যে সহজ যে খাবারগুলো আছে তার পুষ্টিগুণ সম্পর্কে মানুষের ধারণা কম, যার ফলে তারা জানে না। কিন্তু বেশিরভাগ সময় মানুষের মধ্যে এই ধারণাই মানে বদ্ধমূল যে নিরামিষ আহার আহার্য যে বিষয় সংগ্রহ করা অনেক বেশি ব্যয়সাধ্য এবং অনেক বেশি খরচ সাপেক্ষ। তো এই বিষয়গুলো যদি আমরা মানে শ্রী শ্রী ঠাকুরের প্রেক্ষাপটে দেখি, তখন তিনি সেই সময় কেষ্টদাকে বলতেন যেগুলো লিখে রাখতো, এগুলো নিয়ে যদি পরবর্তীতে কাজ করা যায়, যে কিভাবে যে আহার্য খাবার তার মধ্যে দ্রব্যগুণের পুষ্টিগুণ বাড়ানো যায় এবং তার মধ্যে দিয়ে আরো ভালো কিছু সংগ্রহ করে মানে পুষ্টির দ্রব্য সংগ্রহ করার যে ব্যাপারটা, এটা করা সম্ভব। এটা বর্তমান যুগে অনেক এখনো হচ্ছে, আগেও হয়েছে। তো এই অনেক বিষয়গুলো। সাইন্টিফিক
হ্যাঁ, অনেক সায়েন্টিফিক রিসার্চে আমি মানে দেখছিলাম যে ওখানে বলেছে যে নন ভেজ ইনক্রিজ দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ মানে আমাদের হার্ট অ্যাটাক বা নানান ধরনের, যেমন হার্টের যে ডিজিজ গুলো হয় সেইগুলো ইনক্রিজ করে। রাদার দেন তুমি যদি ভেজ খাও, তার থেকে তুমি নন ভেজের যে রিস্কটা সেটা হায়ার হয়। তো এইগুলো অনেক রিসার্চে আমি দেখছিলাম যে এইগুলো আমাদের খুব ইয়েতে চলে গেছে, মানে 40 to 60% ইনক্রিজ করে দেয়, যেটা আমাদের ভেজ খেলে হয় না। ক্রমিক একটা ডিজিজের মধ্যে যেটা বলছিলাম, যেটা যেমন হার্ট ডিজিজ, স্ট্রোক অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের 40 to 60% বেড়ে যাওয়া যদি আমরা নন ভেজ রেগুলার ডেলি বেসিসে খাই বা উম, যেমনই যেমনই খাই। তো এইগুলো আমাদের ইনক্রিজ করে। এরই প্রেক্ষাপটে আরো একটা বেশ কাউন্টার কমপ্লেন আমি প্রায় শুনে থাকি, যে যারা নিরামিষ আহার গ্রহণ করে তাদের ক্ষেত্রে অনেক পরিমাণে গ্লুকোজের পরিমাণ কনজাম্পশন বেশি হয়। তো সেক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম কাউন্টার প্রশ্ন অনেক সময় পেয়ে থাকি। তাই অ্যাকচুয়াল যে ব্যাপারটা, এটা খাদ্যদ্রব্যের পুষ্টির গ্রহণ করার ক্ষমতা এবং তার শারীরবৃত্তীয় চাহিদা, এই দুটো অবশ্যই নির্ভর করে। একটি মানুষ তার ব্যক্তিগত জীবনে কর্মক্ষেত্রে কি, কি কাজ করেন এবং কর্মজগতে কোন ধরনের পরিশ্রম তিনি করে থাকেন, সেই অনুযায়ী তার খাবার এবং ব্যালেন্সড ডায়েট অবশ্যই কোন পরিবেশে আছেন সেগুলো মিলিয়ে তৈরি হওয়া উচিত। এবং সেটাই তার ক্ষেত্রে পুষ্টিকর এবং তার ক্ষেত্রে স্বাস্থ্যকর, এবং সেটা তাকে মানসিক স্বাস্থ্য পৌঁছাবে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, খাবারের সাথে খাদ্য গুণ থেকে আমাদের খাদ্যদ্রব্য থেকে সংগৃহীত পুষ্টি, তা আমাদের শারীরবৃত্তীয় পুষ্টি হতে পারে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বর্তমান এরাতে প্রয়োজন, সেটা হচ্ছে মানসিক প্রবৃত্তির পুষ্টি, মানসিক ভাবের পুষ্টি। এটাও একটা পুষ্টি যেটা আমরা খাবার থেকে সংগ্রহ পেয়ে থাকি। বা তাই খাবার হওয়া উচিত সহজপাচ্য, অবশ্যই তা আমাদের পরিবেশের উপর নির্ভরশীল, এবং তা হতে হবে অবশ্যই নিজের এলাকা ভিত্তিক, অর্থাৎ সহজলভ্য। এবং আরো একটি বিষয় যেটি হলো যে আমার কর্মক্ষেত্র এবং আমার পরিবেশ, সেই পরিবেশের আবহাওয়া কিরকম তার উপর নির্ভর করে। এইগুলি মিলিয়ে যখন একজন মানুষ তার খাদ্যদ্রব্যের চয়ন করেন এবং তার পরিবেশে সেগুলো ব্যবহার করেন, তখনই সেটা হয়ে ওঠে তার ক্ষেত্রে স্বাস্থ্যকর এবং সুস্থকর। এই বিষয়টি আমাদের পূর্ববর্তী সময়ে, যেটা এখন আমরা ভেবে থাকি যেটা তো অনেক বড় ঝুঁকির কাজ, প্রত্যেক জীবনে এটা করা সম্ভব নয়, খুব সুন্দরভাবে আমাদের ঠাকুরদা ঠাকুমারা বলতেন বা বলেছেন যে এই জিনিসটা এটা খাস না, এই সময় শরীর খারাপ, বলতেন না? তোমার হ্যাঁ, ঠাকুরদা তোমার কাছে একদমই। বিভিন্ন সময় বলেন আর হ্যাঁ, খাস না, তোমার এটা শরীর খারাপ, ওটা হয়তো খেতে ভালো লাগছে, তখন বললেন কিছুদিন পরে খাবে। তাদের ক্ষেত্রে তো বেশি পরিশ্রম করতে হয়নি, তাদের ক্ষেত্রে তো বড় বড় পাঁচা পাঁচে বই পড়তে হয়। তারা দেখেছেন চোখ দিয়ে যে এইগুলো তারা করেছেন, যারা তাদের ক্ষেত্রে কষ্ট হয়েছে, তাই সেগুলো তারা সহজ জ্ঞান থেকে বলেছেন যেগুলো করতে নেই। তাই আমরা আজও ডিমের সাথে দুধ মিশিয়ে খাই না, এরকম হয়। কিন্তু বর্তমান সময়ে এমন একটা জায়গায় আমরা এরাতে বাস করি, ইন্টারনেটের দুনিয়াতে, হাতের কুইক সার্চে আমাদের অ্যান্টি কথাও পাওয়া যায়, ততটা আমাদের ফরের কথা পাওয়া যায়। অর্থাৎ আমাদের বেসিসেও কথা আসে। তো মানুষ যেটা পছন্দ, যেটা বললে সেটাই নিয়ে নেয়। আর পরবর্তীকালে এইজন্য বিভিন্ন ফিউশন খাবার পাওয়া যায়, যা খেলেও ক্ষতি করে, যা খেলেও হ্যাঁ, যা আমাদের শরীরে কাজ করে না। তাই আজকের দিনে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে প্রসেসড ফুড কম কনজিউম করা, এবং যতটা সম্ভব বাড়ির এবং নিরামিষ আহার্য গ্রহণ করা, যেটা সহজ এবং সুস্থ থাকার জন্য সহজপাচ্য হবে। এবং তার কাছ থেকে গ্রহণ করা, যিনি সেই মানসিক ভাব থেকে তাকে দিচ্ছেন। অর্থাৎ এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক ভাব খাবারের মধ্যে সঞ্চারিত হয়, খাদ্য গুণকে ত্বরান্বিত করে। যেমন খাবারের মধ্যে তি- এই ধরনের বিষয় এড করলে তাদের পুষ্টিগুণ বেড়ে ওঠে, সেরকম মানসিক ভাবেরও একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। তাই শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন সময় মানে মায়েদের বলতেন যে নামের মধ্যে দিয়ে খাবার রান্না করা এবং সেগুলোকে তৈরি করা খুবই প্রয়োজন। আহ আমাদের দীপঙ্কর দা যে সরকার দা বলেছেন, কিন্তু একটা
প্রশ্ন এই নামের ব্যাপার যদি উম ও এটা নামের ব্যাপার। তো এই বিষয়টাতে আমি চাইবো যে দীপঙ্কর দাদার এই মেসেজটা যদি আমরা পার্সোনালি ওনাকে দিতে পারি। কারণ নামধেন একটি আমাদের খুবই একটি পবিত্র এবং সত্য বিষয়, যেটা আমাদের সত্যিই প্রত্যেকের জানা উচিত এবং জানা প্রয়োজন। আমরাও চেষ্টা করি আমাদের যারা বড় আছেন তাদের কাছ এখন থেকে এগুলো বিকৃত ধরিয়ে হয়ে দেওয়ার। গেছে। এখন অনেক তাই জায়গায় নামের ইয়েতে বিকৃত হয়ে গিয়ে অনেক কিছু হয়ে গেছে। সেটার ক্ষেত্রে বলতে চাইছি যে যেটা সঠিক আচরণশীল মানুষের ক্ষেত্রে মানুষ সঠিক যেটা সেটা ভালো আচরণশীল মানুষের কাছে জেনে নেওয়া। এটা পাবলিকলি পাবলিশ করার মতো বিষয় নয় যে কোনটা প্রয়োজন। কারণ এটা আমাদের কাছে এটাই একটা সত্য বিষয় খুব প্রয়োজন এবং যেটার মধ্যে পবিত্রতা রয়েছে। তাই তাকে রিকোয়েস্ট করব পার্সোনাল যদি ওনার কাছে কোনো ভালো মানুষ থাকেন তো সেই জিনিসের সদ্দীক্ষিত এবং আর আমি audible কোশ্চেনটা শোনা যাচ্ছে না। এইভাবে জেনে নেওয়া তো কৌশিকদা মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে গেছে। তো এই বিষয়ে অনেক কিছু আমাদের মানে অজানার মধ্যে অনেক কিছু জানা বাকি আছে। তো এই যে নাম ধ্যানের যে ব্যাপারটা, তো এটা মানে আমাদের বলতে পারো এগুলো মানে আমাদের যে ঋত্বিকরা আছে বা বা আরো যাজক বা অধৈর্য যারা আছে এরা আরো এগুলো আরো ভালো বলতে পারে। তো ঠাকুর রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাদের সরাসরি মাস্টার উইদিন এর মাস্টার উইদিন বেঙ্গলির যে চ্যানেল আছে, তো এখানে আপনারা ডাইরেক্ট ইনবক্সে মেসেজ করতে পারেন। বা আরো যদি ইউটিউবে আমাদের চ্যানেল আছে মাস্টার উইদিন বেঙ্গলি বলে, এখানে আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন। তো সেই হিসাবে আপনাকে আরো আমাদের মানে টিম মেম্বার গাইড করে বলবে, আরো ভালো করে আপনাদের যে কোয়ারি গুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিজে পায়ে খাওয়া, একটা কমেন্ট এসছে, ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শোয়া, সাইন্টিফিক প্রুফ ও অনিয়ন কমপ্লিট অ্যানিমাল সেল। তো এই যে ভিজে পায়ে খাওয়া, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ঠাকুর বলেছেন কেন ভিজে পায়ে খাওয়া উচিত। এর সাইন্টিফিক রিজন যদি জানতে চাও, সাইন্টিফিক রিজন হচ্ছে যে আমাদের স্টোমাকে যে সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন গুলো বেশি ভালো হয়। আমাদের যদি ভিজে পায়ে খাই, সেই আমাদের স্টোমাকে যে ব্লাড সার্কুলেট করে সেগুলো বেশি ভালো হয়। তো সেই জন্য আমাদের খাওয়ারটা যে আমরা যেই খাওয়ারই সহজ পাচ্য হয়ে যায়, সেই জন্য বলেছে ভিজে পায়ে খাওয়া। আর শুকনো পায়ে শোয়া যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে শুকনো পায়ে কেন শোবো, কেন কি আমাদের ব্রেনের যে সেলগুলো আছে, ব্রেন সেলগুলো শুকনো পায়ে যদি থাকি আমরা, তাহলে বেশি সার্কুলেট করতে পারে না। রাদার দেন যদি আমি ভিজে পায়ে শুই, ভিজে পায়ে শুলে আমাদের ব্রেনের সেলগুলো ব্লাড সেলগুলো মানে সার্কুলেটের ফলে আমাদের মানে ব্লাড সার্কুলেশন ফলে আমাদের ঘুমটা বাজে না। এই জন্য আমরা শুকনো পায়ে শুই না। এইগুলোই জাস্ট সাইন্টিফিক রিজন। বংশ পরম্পরায় একটা প্রশ্ন আসছে, বংশ পরম্পরায় যে পরিবার আমিষ গ্রহণ করে, পরবর্তী প্রজন্ম যদি হঠাৎ করে নিরামিষ ভোজী হয়ে যায়, তাতে তার শারীরিক কি পরিবর্তন আসবে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা জবাব দেন, নিরামিষ ভোজের মধ্যেও কাম ক্রোধ লোভ ইত্যাদি জড়িত থাকে, সুতরাং এগুলি দিয়ে বিশ্লেষণ করবেন না দয়া করে। দেখুন, আমার আমি হচ্ছে এটা জলজান্ত উদাহরণ। কারণ আমার বাবা হচ্ছে উম, ছোটবেলা থেকেই মাছ মাংস খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন বাবা বলতে পারেন। তো এই বিষয়ে যদি বলি যে তিনি তারপরে গত 40 থেকে 50 বছর মাছ মাংসই খান। ঠিক আছে, তো এইগুলো পসিবল হয়। আমি খেতে খেতে একটা সময় আসে যে তুই নিজে থেকে রিয়েলাইজ করবে ঠাকুরের জীবন নিয়ে বা ঠাকুরের কথাগুলো নিয়ে, নিজেই রিয়েলাইজেশনে আসবে যে এগুলো উচিত নয়। তো সেখান থেকেই বলি যে আমার বাবাই হচ্ছে জলজান্ত উদাহরণ, যে যিনি খুবই ভালোবাসতেন মাছ মাংস, এখন তো পুরোই নিরামিষাশী হয়ে গেছেন। গত 20, 30, 40 বছর তিনি খান না। তো আমি হচ্ছে মানে ছোটবেলা থেকেই খাই না। তো এই বিষয়ে এটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে মানে নিজের মধ্যে একটা তুমি
সার্টেন মানে চেঞ্জ দেখতে পাবেন, যেটা আমি দেখেছি বাবার মধ্যে। মানে যেটা ন্যাচুরালি হয়, যে কাম ক্রোধ লোভ ইত্যাদি তো থাকবেই, সবার মধ্যেই থাকে, কিন্তু কতটা নিজের কন্ট্রোলে থাকে, জিনিসগুলো নিজেরা নিজেরা কতটা কন্ট্রোল করি, সেইগুলোর উপর আমাদের এই নিরামিষ খাওয়াটা অনেকটা ডিপেন্ড করে। অনেকটা বলতে পুরোটাই ডিপেন্ড করে বলা যায়। তো এইখানে এগুলো খুবই প্রাসঙ্গিক। ঠাকুর ঠাকুর নিজেই বলেছেন, ঠাকুরের কথাতেই আছে যে কাম ক্রোধ একটু কম করতে হবে না, খালি সেটাকে ইষ্টমুখী করে তুলতে হবে। ঠিক আছে, কি করে আমার ইষ্টকে আমি পরিপূরণ করতে পারি, কি করে তাকে বৃদ্ধি করতে পারি, কি করে তাকে ভালো রাখতে পারি, সেই বিষয়গুলো আমাদের বেশি নজরে আনতে হবে। তো এখানে এটাই হচ্ছে, যদি আমি বলি প্রশ্নের অ্যান্সার, কৌশিকদা থাকলে আরো ভালো বলতে পারে। যাই হোক, কৌশিকদার নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। একটা ঠাকুরের আলোচনার থেকে আমি তুলে ধরছি একটা আপনাদের কাছে, যে বহিরাগত একটি দাদা প্রশ্ন করলেন যে এখানে দীক্ষা নিলে কি মাছ মাংস খাওয়া একেবারেই চলবে না। এই বিষয়ে শ্রী ঠাকুর বলছেন যে ওই যে কি আছে, তিল ভরা মছলি খাও, কোটি গো করে দান, তাতেও কিন্তু নরক বাস। তাছাড়া অ্যানিমাল ডাইট খেলে পরে আমাদের লংজিভিটি মানে রেঞ্জ অফ লাইফ কমে যায়। আমি মাছ খাইছিলাম বোধহয় 14 দিন। তখন কেমন হতো, স্বপ্ন দেখলে যেমন মনে থাকে না, মাথার এরকম একটা অবস্থা থাকে। অর্থাৎ নিজের রিয়েলাইজেশনে এটা আসবে যে আমাদের মানে যদি আমরা নিরামিষ খাই বা আমিষ খাই, কি কি চেঞ্জেস আসবে। মানে আমিষ খেতে খেতে হঠাৎ ধরেন নিরামিষে যাচ্ছেন, নিরামিষে ট্রান্সফার হতে চাইছেন, তো হঠাৎই আসবে রিয়েলাইজেশনে যে কেন আমরা নিরামিষ খাবো, বা কতটা দরকার জীবন, এটা এতদিন করেননি কেন, এই বিষয়গুলো মাথায় আসবে। যাই হোক, কৌশিকদা মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে গেছে। তো পরম পিতার এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো পরম পিতার রাঙা রাখির চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের এই সেশনটা সমাপ্তি ঘটে দিই। পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।